চূড়ান্ত অবস্থা ছিল। তাকে প্রাইভেট স্টাডি করা একই সাথে আমাদের সংগঠনের অস্তিত্ব অধিকাংশ আপনার আমরা পাচ্ছি আমরা প্রত্যাহার করি। এটা আমরা তো বুঝতেই পেরেছি এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক মূলত জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যখন ভোট হলো নির্বাচনের ময়দানে তখন আসলে আমাদের নির্বাচনের টাকা এটার কতটুকু সম্পর্ক আপনারা বুঝতে পারছি। এই কারণে আমরা আমাদের অধিকাংশ প্রার্থী আমরা ঘোষণা করেছি। আর অর্থনৈতিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়ানক সংকটটা, আপনি জানেন এখানে আজ থেকে আরো 2 বছর আগে আছে 24-এর আগে জুলাই 25 2022 সালের জুলাইতে আমরা ইন্টারনেট কনফারেন্স করি। তখন আমাদের রেজাল্ট ছিল 48 মিলিয়ন ডলার, 48 মিলিয়ন ডলার। তখন আমি বলেছিলাম যে রেজাল্ট যেতে কিন্তু বেশি সময় লাগে। আজকে আমাদের নেট রেজাল্ট 13 বিলিয়ন ডলারের নিচে এসেছে এবং 4 মাসের যে আমদানি খরচ মেটানোর যে অর্থ দরকার বা 3 মাসে 1 কোয়ার্টারও সেই অর্থ কিন্তু বাংলাদেশ আজকে বাংলাদেশ সরকারের কিন্তু সেই অর্থ মেটানোর বেশি অর্থ থাকে। তো আপনি বুঝতেই পারছেন আজকে 500 টাকায় 5 বছর আগে কাঁচা বাজারে, তারপর নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য যখন আপনারা যেতে এই 3 ব্যাগ আজকে কিন্তু আদায় হয়ে গিয়েছে। এটা আমরা সবাই উপলব্ধি করি। এখানে কোনো অর্থনীতিবিদও লাগে না, কোনো ফাইন্যান্সিয়াল ফোরকাস্টারও লাগে। এটা সাধারণ মানুষ অবদান সদস্য বিস্ত করতে পারে। এমন একটি বাস্তবতা আসলে রেফারেন্স করে আমরা বের করে নিয়ে আসছি যা ভুল মাত্র হয়েছে। আপনি ব্যাংকিং সেক্টরে বলেন বৈদেশিক ঋণ সংযোজন করা আমাদের জার্নালিস্টের সাথে কেন্দ্রীয় জনগণের সাথে, এরপরে খাতে খাতে এবং কোরবানি তো দেখবেন এবার নতুন একটা তামাশা দিয়ে তাদেরকে সরকারি কর্মকর্তা দুর্নীতি সব কিছু প্রকাশ করছে। এমন একটা দেশে আসলে প্রাতিষ্ঠানিক রূপে মানুষের আত্মপরিবর্তনের উন্নতি আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়। এটাই বাস্তবতা। আমরা তো আসলে রাজনৈতিক লাইনের জন্য বক্তব্য বলি না, বা মানে নিজের একটা ভোটের জন্য বেচা কেনার জন্য আমরা আমাদের বক্তব্য বলি না। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা কথা বলা হচ্ছে। এই কথাগুলো আমি অনেক জায়গায় বোঝাচ্ছি, পাবলিক ফোরামে বলেছি, আমি গণমাধ্যমে আমি করেছি, একান্ত সাক্ষাৎকার আমি বারবার আমি বলেছি যে মূল্যস্ফীতি নীরব খাদ্য। আজকে যারা আপনাদের 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা যারা সঞ্চয় করে রেখেছে কিন্তু ক্রমাগতভাবে মূল্য কিন্তু অবমোদন করছে। 1 লাখ টাকা যদি আজ থেকে 50 বছর আগে ফেরত দিতে পারছেন আপনি কিন্তু ধরি, আর এই 1 লাখ টাকা 50 বছর পরে ধরে রাখছে আপনি কি চিন্তা। এটা হচ্ছে মূল্য। এমন একটা বাস্তবতায় মানুষের যানবাহনের খরচ থেকে শুরু করে ক্রয় করার ক্ষমতা, সঞ্চয় করার ধারণ ক্ষমতা। অধিকাংশ মানুষ আজকে আপনি ফিক্সড ডিপোজিট করলে 12-13% আপনি সুদের ইন্টারেস্ট পাচ্ছেন বা ইসলামী ব্যাংকে গেলে মুনাফা পাচ্ছেন। এখন এই তথাকথিত মুনাফা দিয়ে যদি মনে করেন মূল্যস্ফীতির সাথে মানে টিকে থাকা সম্ভব হবে, এর চেয়ে বোকামি বাংলাদেশের অর্থনীতি আছে। মূল্যস্ফীতি যদি আমরা এখন বর্তমানে নিয়ন্ত্রণ করতে না পারি, আপনি দেখবেন জিম্বাবুয়ে, আর্জেন্টিনাতে, টার্কি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন কিন্তু প্রতি মাসে কিন্তু এই 1 কেজি পেঁয়াজের দাম যেটা 90 টাকা 100 টাকা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু দেখা যায় দ্বিগুণ হয়ে যাবে। এখন রোধ করার জন্য আমাদের কি করণীয় আছে? আপনি দেখলেন যে কিছুদিন আগে আমাদের উপজেলা পরিষদ নির্বাচনটা গেল, আমরা কিন্তু বাংলাদেশের 5টা দলের ভিতরে একটা দল হলেও কিন্তু আমাদের অংশগ্রহণ করার ব্যাপক ইচ্ছা থাকলেও কিন্তু আমরা করতে পারছি। এমন একটি গণতান্ত্রিক বাস্তব এটা আসছে বাংলাদেশের বিরুদ্ধে স্বার্থে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্বার্থে আমরা কি করতে পারি। এবং এই কথাগুলো আসলে আমাদের স্থানীয় স্থানীয় পর্যায়ে যারা রয়েছে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা থেকে আমলা
রাষ্ট্রযন্ত্রের শীর্ষে যারা রয়েছে, তাতে বাংলাদেশ ব্যাংক বলেন, ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, এলজিডি মিনিস্ট্রি বলেন, বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে সরকারের স্থানগুলো রয়েছে, সেখান থেকে যদি গ্রহণযোগ্য কোনো ভূমিকা না আসে, আসলে এই দেশটাকে বাঁচার আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছাড়া এটা আসলে কোনোভাবেই বাঁচানো যায় না। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আপনার ঋণ রয়েছে 100 টাকা, আপনার রিজার্ভে আছে 13 টাকা, প্রতি মাসে আপনার কিস্তি শোধ করতে করতে প্রায় $600 মিলিয়ন আপনি কোথা থেকে দিবেন? আমদানি ব্যয় মেটানোরা আমাদের সেই সক্ষমতা করতে হবে। তো আমি এই কথাগুলো 2 বছর আগেও যখন বলেছিলাম, অনেক সাংবাদিকরা হাসিটা মাথা করার চেষ্টা করেছে। বাংলাদেশ ইমার্জিং মার্কেট, গ্রোয়িং টাইগার, এটা কোনোভাবে এই এই প্রবৃত্তি কেউ দাঁড়ায় রাখতে পারবে না। ওয়ার্ড ফরওয়ার্ড এই কথাগুলো আমার বলছি। আজকে দেখেন সেই শিশু সমাজের অনেকে সরকার করছে, অনেকে সরকারের বিপক্ষ যারা ছিল তারাও কিন্তু বলেছে যে বাংলাদেশ এই ক্রাইসিসের মধ্যে আছে। যে প্রজেক্টে আজকে আপনি একটা ব্যবসা করবেন, আপনার ঋণ দেওয়ার সক্ষমতা আছে 10 টাকা, আপনি যদি 5 কোটি টাকা ঋণ দিয়ে বসে থাকেন, এই ঋণটা আপনি শোধ করতে পারবেন। বাংলাদেশে এমন অনেক একাধিক প্রজেক্ট, বাংলাদেশের প্রজেক্ট হবে, লেফটেন্যান্ট হবে, পর্যাপ্ত হবে, অবশ্যই আমি সাধুবাদ জানি। এগুলো ভালো ভালো প্রজেক্ট হয়েছে, আমি নিজে বলেছি। আমার তো সরকারের থেকে পাওয়ার কিছু নাই, বা বিরোধী দলের কারোর থেকে পাওয়ার কিছু নাই। আমরা জনগণের কথা বলতে আমরা বলি। কিন্তু কথা হচ্ছে অনেক অপ্রয়োজনীয় অনেক প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, যা ঋণের বোঝা কিন্তু আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশনে এই বোঝা কিন্তু গাড়ি দিয়ে দিতে চাই। এমন একটি বাস্তবতা আছে মানুষের রেলওয়ে, মানুষের চাকরি, ভাড়ার খরচ লাগবে দেখে, তাতে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছে কষ্ট করে, আপনার কিন্তু ঢাকা বাসে কিন্তু 1000 গুণ ভালো আছে। অধিকাংশ মানুষ যারা ঢাকায় থাকতে হচ্ছে বর্তমানে, বসবাসের খরচ এমনভাবে বেড়ে গেছে, এখানে কিন্তু আসলে বাস্তব অবস্থা দিতে পারে। এবং এই কথা থেকে দেশকে যদি বের করে আনতে হয়, আপনাদের দেখবেন ইতিহাসে যদি আপনি দেখেন যে যে দেশগুলো উচ্চ মূল্যস্ফীতি ছিল, কোনো একটা দেশ কিন্তু দেখো স্ট্রাকচারাল রিফর্ম ছাড়া, অর্থনৈতিক রিফর্ম ছাড়া, করাপশন দমন করার জন্য যে রিফর্ম রেগুলেশন করে দরকার ছিল, সেগুলো করা ছাড়া কিন্তু কোনো দেশ কিন্তু বেরিয়ে আসতে পারে। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, এখন হাতিয়ার জেনে মাত্র রাষ্ট্রপতি সমস্ত চিন্তা করে উনি এসে পুরো অস্ট্রেলিয়ান লাইন অলমোস্ট নেগেটিভ ট্যাক্সেশন মানে নতুন ভাবে ঘোষণা করছে। এখন মূল্যস্ফীতি 124% থেকে আসছে 100%। এই হচ্ছে অবস্থা। আপনি টার্কিতে বর্তমানে টার্কিতে মূল্যস্ফীতি প্রায় 40%। এখন এরকম মূল্যস্ফীতি থাকবে, হ্যাঁ মূল্যস্ফীতি আমি বলি কেন গরিব দুঃখী দেশগুলোতে মূল্যস্ফীতি আবার বেশি আসে কেন জানেন? তার দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কথা ভাইরাল যখন 2021 সালে বলেছে, 2019 সালে যখন বলেছে, 2020 সালে যখন বলেছে, কিন্তু বিশ্বাস করো তো দূরের পর তামার কাজ হয়েছে। খাদ্য মজুদ নিয়ে অনেকে বলতে আমার পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। আমি যেটা ভাইরালকে বলছি এখানে তো মানে ক্রাইসিসের সমস্যা অলমোস্ট নিয়ার পর, কারণ ভাইরাল পাবলিক ফোরামে বক্তব্য রাখে, আমার সাথে অভ্যন্তরীণ আলোচনায় বলেছে যে বাজার নিরাপত্তিত মজুদ নাই, যে কোনো একটা কান্ট্রি রপ্তানি কিন্তু দেশ কিন্তু বেরিয়ে আসতে বেঁচে থাকতে পারে। এখন যার অর্থ দিয়ে 10,000 টাকা দিয়ে বা 20,000 30,000 টাকা দিয়ে অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করারই ক্ষমতা আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে পণ্যের দাম কিন্তু কমে আসে। কিন্তু একই সাথে কিন্তু এখানে দুর্ভিক্ষ প্যানিক ডেটা, যেরকম 1972-তে তখন আমাদের দেশের ওয়াইড যখন দুর্ভিক্ষ হয়েছে, তখন কিন্তু মূল্যস্ফীতির প্রকোপ কিন্তু কমে গেছে। নাম্বারের হিসাবে দেখা যায় মূল্যস্ফীতি, কিন্তু মানুষ কিন্তু না খেয়ে বলছে। এই বিষয় কিন্তু একটা আমাদের আজকে হয়তো আপনারা এখনো উপলব্ধি করছেন না, মানুষের খবর আমি অনেক পরিবার জানি, প্রায় 60-70% পরিবার যারা ঢাকার বাইরে থাকে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু সবজি আর ডাল খেয়ে থাকছে।
বর্তমানে মাংস, মুরগির মাংস লাইব্রেরি প্রোডাক্ট, এটা তো এটা তো একটা স্বাধীন বাংলার ৫৩ বছর পরে এই বাস্তবতা কিন্তু আমাদের সামনে এসেছে। এটা তো একটা বাস্তবতা। তো আমরা পাবলিক ফোরামে যতই বলি, মূল কথা হচ্ছে কি ডিসিশন মেকিং রোলে দায়িত্বে যারা রয়েছে তাদের থেকে যদি ইমপ্লিমেন্টেশনটা না হয়, এই দেশটাকে আসলে দেশের মানুষটাকে মূলত কথা হচ্ছে দেশের মানুষকে বাঁচায় রাখা। আসলে আমি সত্যিকার অর্থে আমি আশঙ্কা করছি দেশের একজন নাগরিক হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে, যে আজকে আমাদের সকলের অত্যন্ত অন্ধকারে সামনে ৫ বছরের আপনি দেখবেন ২০২৬ সালে কিন্তু আমাদের 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 রূপপুর প্রকল্প থেকে কিন্তু ঋণ পরিশোধ করার সময় চলে আসে। এগুলো তো বড় স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। এগুলো আমি বারবার বলেছি যে আজকে হয়তো অবহেলা করা যাবে। এই যে ব্যাংক লুটাররা যারা ব্যাংকের থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকা একদম নিবন্ধন প্রাপ্ত চুরি করেছে, অনেকের নাম আপনার চিনবেন, এখনো জানবেন, ঘুরে বেড়াচ্ছে আশপাশ দিয়ে থাকে। একটা কোনো মেজার, হ্যাঁ, ১৬ কোটি কয়েকজনকে ধরা হবে, হাতে গোনা কয়েকজনকে ধরা হবে, আয়ু আছে। কিন্তু এই যারা দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, মানুষের হক বেড়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, অনেকে আমি ব্যক্তিগতভাবে অনেকে চিনি কিভাবে করে করলো ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ কোটি টাকা পর্যন্ত জনগণের অর্থ আত্মসাৎ হয়ে গেছে। আইসিবি ইসলামী ব্যাংক, এখানে একটা ব্যাংক আছে, ওদিন আমি যখন দেশের বাইরে ছিল একটা পত্রিকা আমার একটা সাক্ষাৎকারে এই বিষয়টা নিয়ে আলোচনা করলো। একজন ১৩ লাখ টাকা উত্তোলন করতে গিয়েছিল বের দিয়ে, যে দেখে টাকা তো ১ মাস বলে ২ মাস বলে ব্যাংক বলতেছে আমি এখন টাকা তুলতে গেছি। এটা তো একটা ফাইন্যান্সিয়াল সেক্টর বড় প্যানিকের সৃষ্টি করতে পারে। ব্যাংকের কার্যক্রম, আপনি আমানতকারী, আমার কাছে টাকা রেখেছেন, আমি ব্যাংক, আমি আপনার অর্থ কাস্টডি দিই, আপনার টাকা দিয়ে আমি তাকে ঋণ দিই। এখন যে ঋণ দিয়েছে তার যদি জমি বন্ধক না রেখে যদি ঋণ দেয়, সেটা মানে এই নর্মাল কথা। আপনার থেকে ঋণ দিয়ে তাকে দিচ্ছি, মানে আপনার থেকে হাত দিয়ে সরে তার হাতে ঋণ। আপনি আমার ১০%, ২০% কমিশন দেন, আপনি ৬ মাস জেল থেকে কানাডায় পালায়, এই হচ্ছে বাংলাদেশ সিস্টেম। আমি গণমাধ্যমে না উল্লেখ করার জন্য আমি বলেছি যে আপনারা বিজ্ঞাপন দেন, এনবিআর এর যারা কর্মকর্তা রয়েছে, মানি লন্ডারিং কমিশনের যারা কর্মকর্তা রয়েছে, আপনি সরকারের তহবিল ট্যাক্স পেয়ার আপনি অভাব পাবেন। এদের নামে কি গণমাধ্যমে মানে নিউজ পেপারে, পত্র পত্রিকাতে বিজ্ঞাপন দেন। এরা চিহ্নিত করেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যখন এই মামলায় তারা জড়িত হচ্ছে, আন্তরিক আদালতে যখন তারা হিমশিম খেয়ে যাচ্ছে, তখন নতুন এক প্রক্রিয়া হাইকোর্ট বেঞ্চ থেকে স্টে অর্ডার খালি বিচার ৫ বছরের থেকে ১০ বছর, ১০ বছরের থেকে ১৫ বছর, ১৫ বছরে তো সবাই ঋণ শোধ করবে, টাকার আর মূল্যই থাকে। যে ১৯৯০ সালে ১০ কোটি টাকার লোন দিয়েছিল, সে কিন্তু ভাবছে আমি বিরাট বড় দেশ থেকে অর্থ লুট করে ফেলছি। আজকে তো ২০২৪ সালে ভাবছি দিলেও তো সেই টাকা লুট দিয়েছে। গরু ছাগল দেখলাম আজকে ১ কোটি টাকা, ১.৫ কোটি টাকায় বিক্রি হচ্ছে। এটা তো তামাশার স্থান। আমরা তো এই জিনিসটা টলারেট করতে দেখতে পারি। এক ছাগলের নামে এই দুর্নীতির আটটা পুরানো বেড়ে যায়। কি পরিমাণ দুর্নীতি করতে হয়েছে এবং কত শত শত হাজার হাজার এরকম দুর্নীতি বাড়াতে হয়েছে, যারা রাষ্ট্রের অর্থ বেড়ে গেছে, দুর্নীতি করে। এই জিনিসগুলো যদি আমরা পাবলিক ফোরামে আমরা জনপ্রতিনিধিত্ব না করতে পারি, আপনি মানুষের ভাগ্য পরিবর্তন উন্নতি কোনোদিন করতে পারেন, এটা বাস্তব। এর জন্যই জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠান বিশ্বজিৎ জাতীয় পার্টি যে মানুষের হকের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে, যত কষ্টই হোক। সৎ পথে হাঁটা অনেক কষ্টে, অনেকই কষ্ট। আর ঘুষ দিয়ে অর্থ আত্মসাৎ করে জালিয়াতি করলে তো অর্থের অভাব নেই, কিন্তু আপনি তো দেখতেছি এদিকে অর্থ নেয়, তাও দিয়ে দেশ থেকে পালায় যায়, ৫টা পাসপোর্ট, ১০টা পাসপোর্ট, আমার সাথে পালায়। এবার মানে আমার কোরবানিটা নষ্ট করতে পারে যে মানে সাধারণত আমরা দেখে থাকি
কোরবানির যে উৎসবটা কিন্তু স্যাক্রিফাইস, এখানে যখন গরুর মডেলিং হয়, ছাগলের মডেলিং হয়, এই দেশের মর্যাদা কোথায় যাচ্ছে তা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। তো এবং দেশ থেকে এত একটা পবিত্র একটা স্থানে এরকম তামাশার একটা স্থল হবে। আওয়ামী লীগেরও অনেক নীতি নির্ধারণের মধ্যে ভালো লোক আছে, তারা একটাই কথা বলে আমাদের হাত পা যে জায়গায় থাকবে সব মানুষের সাথে যেখানে আমার প্রতিনিয়ত মত বিনিময় হয়, একটাই কথা হাত পা। এবং এই শিকড় সরানোর জন্য ঈশ্বরের কিভাবে পারে সমাজের অবিচার, অন্যায়, গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যাকে পারে। এবং আজকে আওয়ামী লীগ বিএনপি আপনারা দেখতেই পাচ্ছেন, আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে যে ব্যবধান চলে আসছে, এটা আসলে এখন আওয়ামী লীগকে নেতৃত্ব হারানোর হয়েছে। আমি তো বললাম সম্মিলিত ভাবে সবাই মিলেও দিতে চায়, তাও কিন্তু সম্ভব এখন বর্তমান কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগের অভ্যন্তরীণে যে আজকে দত্ত সংখ্যা বর্তমানে বিরাজমান, এটা কিন্তু দেশের জন্য কোনো সুবিধা শক্তি। আমি তো অনেক জায়গায় দেখি আওয়ামী লীগ বিএনপির ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা ছিল তার চেয়ে 10 গুণ 20 গুণ 100 গুণ কম আমি দেখতে পারি আওয়ামী লীগের আওয়ামী লীগ। এটা ভয়ানক। প্রতিটা আসনে আপনি নরসিংদীর দিকে ফরিদপুর, শরীয়তপুর যেই জায়গায় বলবেন কামড়া কামড়ি মারামারি একটা জঘন্যতম স্থানে যেতে। এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বের করে দেশের মানুষকে আমাদের বের করতে হবে। বাংলাদেশের যে কথাটা ছিল যেমন একটা সময় আসবে বাবা, যে মানুষ তোমাদের অপেক্ষায় থাকবে। একদম স্পষ্ট আন্তর্জাতিকরণ যা হচ্ছে যা দেখে তাতে নিশ্চয়ই আমরা ওই উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই। ওনাদের দূরদর্শিতা, আমাদের মেধা, ওনাদের আর্থিক যোগ্যতা অনেক উচ্চতায় থাকার কারণে এই জিনিসগুলো আমরা উপলব্ধি। তো বাংলাদেশ আমাদের আমার আপনার সকলের দেশ এবং এই দেশের মানুষের প্রজন্ম আছে আমার তো একদম সম্পূর্ণভাবে দিশা। ইয়াং জেনারেশন যখনই দেখি না আছে সেভিংস, না আছে কোনো ভবিষ্যৎ, চাকরিও দিচ্ছি, মানে বাংলাদেশে দুর্নীতি করা ছাড়া আসলে এখন এমন পর্যায়ে গেছে ছাত্র সমাজ ভালোভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত ধরনের অপকর্ম করবে মানুষ ভালো। এটা তো কোনো দেশ, এটা তো কোনো একটা সুস্থ সমাজের কোনো বৈশিষ্ট্য হতে পারে। আমাকে একজন সরকারি কর্মকর্তা আমার জানে, আমার পরিবারের ব্যাপারে জানে, আমাদের সংগঠনের ব্যাপারে, সে আমাকে ড্রাগসের অফার দেয়, ড্রাগসের ব্যবসা করার জন্য উকিয়া দিয়ে ড্রাগ সাপ্লাই দিয়ে আপনি ডিস্ট্রিবিউট করতে হবে। এই হচ্ছে বাংলাদেশ। এবং কতটুকু আশঙ্কা থাকলে আমাকে এসে বলার সেই সাহস করবে। এটা তো আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের দেশ হতে পারে। তুমি আমাকে বাড়তি হিসাব করে কত পারছেন, তার কত ভাগাভাগি করে। এটা আসলে মানে আমি যতই দেখি ততই মনে হয় প্রতি বছরের মনে হয় নতুন রকম আরো নতুন ভাবছি যে এর দিকে আমার সম্ভব আর ভাবছি যে এখন তো বাংলাদেশটা এই যে 18 কোটি মানুষ, এর ভিতরে প্রায় 11 কোটি প্রাপ্ত ভোটার। এই 18 কোটি বাংলাদেশের 70 অর্থ হাইয়েস্ট 5,000 থেকে 10,000 মানুষের ভিতরে এখান থেকে বের করে আসতে হবে, আমাকে বের করে আনতে হবে, তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এই ইউনিভার্সিটি যতগুলো আমি দেখি পোস্ট গ্রাজুয়েশন অনেকেই নেশাগ্রস্ত হচ্ছে, দুর্নীতি করতে বাধ্য হচ্ছে, টেন্ডার বাণিজ্যের সাথে সম্পৃক্ত করতে হচ্ছে, চাঁদাবাজি করে এলাকার নষ্ট রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর প্রতি যে ভয়, ইমানের যে একটা আস্থা, নীতি নৈতিকতার যে স্তম্ভগুলো ছিল, যে ভালোকে ভালো বলা, খারাপ ভালো বলা, কিচ্ছু নাই।
এমন একটা সমাজের অবস্থান অধপতনের দিকে এমন একটা দুর্ভাগ্যজনক স্থানে এসে পৌঁছেছি আমরা। এখান থেকে বহু মালিক আমাদের স্বয়ং গিরি দিয়েছে যে আমাদের দয়া না করে এখান থেকে বেরিয়ে আসা। আসলে আমি কোনো কুল কিনারা দেখি ব্যক্তিগত একটু মনেস্টেল করতে, অর্থাৎ আল্লাহর খোদাই প্রাপ্ত যে দল যেটা জাকের পার্টি, এটা ছাড়া আমি আপনাদেরকে বর্ষই করে দিবি, মানুষের কোনো অস্তিত্ব থাকবে দেখবেন। আমি সব নেতাদেরকে দেখছি, বাংলাদেশের বড় বড় নেতাদেরকে দেখেছি, বড় বড় শিল্পপতিকে দেখেছি, ব্যক্তির স্বার্থটা এদের আর কোনো স্বার্থ। এজন্য আজকে বাংলাদেশকে এই বেকার অবস্থে এসে আজকে পৌঁছেছি। এমন একটি অর্থনীতিকে আবার মেরামত করার জন্য দেশের মানুষকে এই মূল অর্থনৈতিক সচেতনতা পেয়ে ভাগ্য পরিবর্তন উন্নতির একটি ভিত তৈরি করা একমাত্র আমি বিশ্বাস করি জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টি। বাংলাদেশের রাজনীতি একমাত্র ব্যক্তি রয়েছে একদম সাদা কাপড়ে একটা কলঙ্কের দাগ পর্যন্ত না। আপনার অর্থ, আপনার জীবন জীবিকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী, ইনসাফ প্রতিষ্ঠা কোন মানুষটার হাতে আপনি দিতে প্রস্তুত? আপনারা বিবেচনা করবেন, সাধারণ জনগণ বিবেচনা করবেন। আজকে খুব বেশি হোক জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ বিএনপির পরে কিন্তু সবাই কিন্তু সব শ্রেণীর মানুষই কিন্তু একটা স্থানে কিন্তু মর্যাদা দিচ্ছে। এটা বিগত 5 বছরে আমাদের কঠোর পরিশ্রম সকলের, যুবক তরুণ, আমাদের জুনিয়র সিনিয়র সকলের সমন্বয়ে মিলে কিন্তু আমরা একটা পর্যায়ে জাতীয় পার্টি এসেছি। এখন স্বাভাবিকভাবে বিএনপিও অথচ বক্তব্য বলা যায় যে 3 বার ক্ষমতায় ছিল। এই 5 বছর আর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমাদের দিত। আওয়ামী লীগ আজকে প্রায় 27 বছর আছে ক্ষমতায় রয়েছে, জাতীয় পার্টি একটানা প্রায় 9 বছর। তো আমাদের জাতীয় পার্টির ক্ষমতার বাইরে থেকেও আজকে যে অবস্থানে আমরা বর্তমানে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত কত ধরনের কত সংগঠন, ইসলামী সংগঠন সৃষ্টি হয়েছে দেখেন বিগত 53 বছর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সকল সংগঠন বিলুপ্ত হয়ে হারিয়ে গিয়েছে। বড় বড় সংগঠন, ইসলামী সংগঠন আজকে অস্তিত্ব ছাড়া। ইসলামের মূল আদর্শ সংরক্ষণ করার জন্য বাঙালি জাতিকে আবার এই শেষবারের মতো উদ্বুদ্ধ করার জন্য আমি মনে করি একমাত্র এক নেতা রয়েছে, এটা বলতে পারবেন। এই ফুল যদি আমরা ফোটাতে পারি, আমি বিশ্বাস করি বাংলার মানুষ আবার শান্তি পাবে। এটা আমার বিরোধ হবে। আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাচ্ছি না। আমি আপনাদের এতটুকু বলব যে জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতার যে চিহ্নিত ঘোষিত যে ইমাম নির্ধারণ করে দিয়ে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান যেভাবে আপনাদেরকে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আপনারা আজকে এখানে শপথ প্রাপ্ত হয়ে যাবেন। আর একই সাথে আমি এটা আগেও বলেছিলাম, আগামী দিনে ইউনিয়ন পরিষদের নির্বাচন করি বা না করি, নির্বাচনের প্রচার প্রসারের জন্য আমরা এককভাবে গোলাপ ফুল প্রতীকে এই 4554 ইউনিয়ন ইনশাল্লাহ আমরা আমার প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে আমরা পৌঁছাতে চাই। সেই থেকে আপনাদের কাজ করতে হবে। আর অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য ব্যবসা বাণিজ্যের পাশাপাশি চাকরি থেকে শুরু করে আমাদের ছাত্র সংগঠনের মাধ্যমে মানুষের জীবন উন্নতির জন্য যা যা করণীয় আমাদের অবস্থান থেকে যতটুকু আমাদের মেধা, আমাদের শ্রম দিয়ে আমরা করতে পারি, সেটা আমাদের সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আমাদের মানুষের। আর কিছু সেবামূলক কাজ আমাদের নেওয়া উচিত। বিশেষ করে বন্যায় কয়েকটি স্থান ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। তো সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমরা নিজ এক অপরের পাশে দাঁড়ানোর আমাদের বৈশিষ্ট্যটা রয়েছে। সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনের বাইরেও রয়েছে তাদের জন্য যাতে আমরা দাঁড়াতে পারি। সমাজে যারা অতি দরিদ্র মানুষগুলা রয়েছে তাদের পাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, সেদিকে আমি আপনাদেরকে জোরালোভাবে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। আর আপনাদেরকে সামনে রেখে আমি মহান মালিকের
দরবারে আমি হাত উঠা করি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করার পাশাপাশি সকলের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং বাংলার মানুষের ইনসাফ, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ দরবারে সেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকের দোয়ার আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে পারি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব জিন্দাবাদ, যাকে পারি মানুষ মুজিয়ানি আল্লাহ খাদা যাকে পারি জিন্দাবাদ এবং যাকে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস করি আমরা এককভাবে প্রতি ইউনিয়নে গ্রামে পাড়া মহল্লায় মুখ করতে পারি, বাংলার মানুষের আস্থা ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারি। এটা কিন্তু শুধুমাত্র ভোটের ময়দানে হয়। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, কিন্তু মানুষের সমর্থন অর্জন করা সেটা এখন আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। মানুষের দ্বারে দ্বারে যাওয়া, অনেকে বলে বাবা থাকবেন তো হারবেন তো, চায় কিন্তু বিশ্বাস করতে পারে না এত বড় দানবকে কেমনে ফেলা। এখানে কিন্তু মানে ক্ষমতাসীন দল না, আজকে ক্ষমতাসীন দলের উপরে ঊর্ধ্ব একটা দল দাঁড়িয়েছে, স্বার্থপর দুর্নীতিগ্রস্ত এই 5,000-6,000 মানুষ। আইয়ুব খানের আমলে 22 পরিবার দেশ চালিয়েছে, আজকে ওই 100 পরিবার সারা বাংলাদেশ আবার এই 15 বছর পরে একই। এদের কোনো জাতীয়তাবাদী নাই, এদের কোনো দেশ নাই, এদের কোনো ধর্ম নাই, এদের ধর্ম একটাই, অর্থ, ক্ষমতা, জালিয়াতি, দুর্নীতি। এই একটা নতুন দল সেটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ। সব দলে সব থেকে বিকৃত, সব থেকে ক্ষমতা লোভী, সব থেকে দুর্নীতিগ্রস্ত লোকগুলো মিলিয়ে নতুন একটা দল হতে পারে। তাদেরকে উৎখাত করা ছাড়া দেশের মানুষ আমরা বাঁচাতে পারি। আর যতদিন বাংলাদেশ সবসময় রয়েছে বাবা, যতদিন ফকির মানুষ আল্লাহ সিংহাসনে না বসবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি হয়ে আসবে। এটাই বাস্তবতা। যতদিন আপনারা ক্ষমতার সেই শিকড় আপনারা, সেই তলোয়ার আপনারা হাতে না নেবেন, ততদিন পর্যন্ত বাংলার মানুষকে আপনারা মুক্ত করতে পারবেন। আমাদের দায়িত্ব, যেটা আমাদের ডেস্টিনি, যেটা আমাদের তীর্থস্থান, এই স্থানে জামানার মহাই মা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছে, সেই স্থানে যদি আমরা, সেই স্থানের পথে যদি আমরা না হাঁটতে পারি একসাথে, বাংলার মানুষকে, আপনাদের পরিবারকে, স্বজনদের আমরা কোনোদিন মুক্ত করতে পারি। এটাই আমাদের ভবিষ্যৎ। জীবনের মাপকাঠি কিন্তু এখানে এসে দাঁড়ায়। যে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু মানুষের জন্য করতে পারলাম, দিতে পারলাম, সেখানে অপূর্ণতা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি। এটা আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজ হোক কাল হোক, মালিক আপনাদের হাতে, দেশের মানুষের খেদমতের দায়িত্ব ইনশাআল্লাহ। এটা আপনারা লিখে রাখেন আমার কথা। 5 বছর আগে যে জিনিসগুলো অবাস্তব মনে করি, অকল্পনীয় মনে, আজকে যত দেখি তখন মনে হয় যে একটা দেশ মেরামত করার জন্য, সংস্কার করার জন্য যা যা শিক্ষা দরকার, মালিক মনে হয় কে মেরে ভেঙে শিখে। এই দেশকে বেশি দিন সময় লাগে মানুষের মুখে হাসি ফোটাইতে, পেটে খাওয়া দিতে, পরনে কাপড় দিতে, পায়ে দিতে মাটি দিতে, মাথার উপরে ছাদ দিতে আমাদের বেশি সময় লাগে। আমাদের তো নিজেদের পাওয়ার কিছু নেই। আমরা সুস্থ ইসলামের পতাকা নিয়ে আছি, থাকবো, এই পথে আমরা হাঁটবো। বিজয়ের আর পরাজয় তো আমাদের হাতে না, আমার হাতে আছে চেষ্টা। আমি যেখানে পারি আমার কথা দোকান চলতে আমি বলবো। জানি না কিসমতে কি রেখেছে, কতদিন বলতে পারবো, কবে হাত বাঁধবে, কিছুতে জানি না। এগুলো তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। মালিকের প্রতি অতুল বিশ্বাস রয়েছে। আমরা মানুষের হক মেরে খাই না, দুর্নীতি করি না, সৎ একটা ইচ্ছা প্রয়াস করার জন্য যাকে পার্টি হাল ধরে প্রতিটা অঙ্গনে আমরা লড়াই করে যাচ্ছি। ক্ষুদ্র পরিসরও করুন, এই যে ছোট 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 জায়গায় সারা বাংলাদেশে আমাদের বাতিল, বিলাত বাতিল থেকে শুরু করে উঠান বৈঠকগুলো হয়েছে। আজকে কিন্তু জাতীয় পার্টি একটি ঐক্যবদ্ধ শক্তি। আমি বারবার এই কথাটা বলে রাখি, বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু 1,26,000 লোক, এর ভিতরে রিজার্ভে আছে 22,000, কিন্তু 18 কোটি মানুষ কিন্তু ওই সবুজ পোশাক দেখতে। তো সেটা হচ্ছে জাতীয় পার্টি। লোক সংখ্যক ভিত্তি, অনেকে এই যে জনসভা হয় 500 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা পর্যন্ত টাকা দিয়ে আসে।
এই লোক আনার কি চর্চা, এটা আসলে আমার মাথায় আসলে এটা আনার এইটা কি ছোটও দেখে না। সে আওয়ামী লীগের জনসভা হচ্ছে, সে বিএনপির জনসভা হচ্ছে, সে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জনসভা হচ্ছে, সে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনীত। এইগুলো তো তামাশা। আমরা যদি ওইভাবে ডাকি, আমি বললাম তো খালি রংপুরের মানুষ দিয়ে এই ঢাকা শহর অচল করে দিয়ে আসো, টাকা দিনে লোক আছে যে আসো বাস ভাড়া দিচ্ছি, খাওয়া দিচ্ছি, আসো। এটা তো আপনার তো বোকা না, যেটা এই 500 লোক আসলে 500 লোক লোক দুর্দিনের প্রয়োজন কার পাশে দেখেন না। আপনারা তো দেখতেছেনই, তো এখন তো দেখতেছেন। আপনি রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল তুলনা করেন না। আজকে এই যে এটা এই নির্বাচনে অনেক কিছু পেপার ডাস্টবিনে পড়ে গেছে, ব্যবহৃত কিছু কিছু পেপার ছিল, এই নির্বাচনের পরে সব ডাস্টবিন। দেখবেন, আরো দেখবেন, সামনে তামাশা দেখবে না। সকলের মুখোশ অনেকের উচিলায় একটা করে মনে হইল আসল চরিত্র, সকলের আসল চরিত্র এখন বিরাজমান। কারা পা ধরে থাকে, কারা মাথা উঁচু করে রাখে, সকলে পরিষ্কার করে দেবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের আস্থা অর্থের কাছে বিক্রি দেবে, এটা মনে রাখবেন। এইবার তো আমি তো ভাইটারের কথা তো বাদিনি, এবার তো আমি নিজ কথা বলছি। সামান্যটুকু অর্থের কাছে ঢাকের পার্টি বিক্রি করছি। হ্যাঁ, আপনার ভালো থাকবেন, সবার চাকরি হইতো, কেন্দ্র বাণিজ্য করতে, দুর্নীতি করতে, একটা একটা দুর্নীতির আঁকড়া বানিয়ে গেল, কিন্তু মালিকের কাছে আমরা করতে চাই। আমার তো একদিন খবরে যেতে হবে, বিবেকের কাছে আজকে যখন এখান থেকে যাবো, ঢাকের পার্টির মহান প্রতিষ্ঠানগুলি সম্মান রেখে তো আমার আজকে হিসাবে যেতে হবে। কালকে আমার চোখ না খুঁজে পাবে, জবাব দিতে তো হবে। যার এই বিবেক নাই, তার কাছ থেকে আপনি কিভাবে ভালো কিছু আশা করছেন, এটা বলেন। আশা করার তো কোনো কোনো সুযোগ থাকবে। এমন একটা সমাজ আমাদের গড়ে তুলতে হবে সকলে মিলে, যাতে সব মানুষ যাতে আল্লাহ ছিল। আমি আশা করি আপনারা আমাদের সবাই সহযোগিতা করবেন, ভাইজানের হাত থেকে আরো মালিক আপনাদের দয়া করেন, কাজ করে দরকার সকলে আপনি খেয়ে যাবেন, যাবেন। আর ইনশাল্লাহ সামনে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে। এখন তো ঠান্ডার সময় যাবে, সব এমপি নির্বাচনের পরে, উপজেলা নির্বাচনের পরে সবাই এখন হলিডে। উপজেলার পরে তো আর কোনো কিছু থাকে না, এখন আস্তে আস্তে কাজ হয়ে গেছে। এখন একটা ঠান্ডায় অনেক দেখবেন অনেকে রাজনীতি বাদ দিয়ে দিয়েছে। আপনি এলাকা এলাকায় যদি দেখবেন, স্বতন্ত্র নাই, আওয়ামী লীগও নাই, কে মিলে বিএনপি তো নাই। বিএনপি কাটতে কোথায় গিয়ে। তো আমি বলছি এই যে একটা ওপেনিং, কিন্তু থ্যাংক ইউ, এই যে শূন্যতা, এই সুযোগটা দয়া করে কাজে লাগে। আপনারা নিজ নিজ দিকে তাকাবেন, বড় বড় নেতার অপেক্ষা থাকবেন, নিজেরা আপনারা নিজেদের বিকশিত জাকের পার্টির মেসেজটা, জাকের পার্টি কি, ইসলামের যে মূল তত্ত্বটা, সেটা আপনি নিয়ে আপনার দাঁড়িয়ে যান। প্রগতিশীল ইসলামী চেতনার পাশাপাশি জাতীয়তাবাদ, এই যে দুই চার একক ভাবে যে বেলন, সেটাই তো জাকের পার্টি। এই জিনিসটা তরুণ প্রজন্মের কাছে আপনাদের দিয়ে বোঝাতে হবে, জানাতে হবে। আগামী দিনের প্রজন্ম যাতে আমরা ভালো করে যাতে আমরা গড়ে তুলতে, একটা ভালো সুস্থ সমাজ যাতে সেই দিকে আমি আপনাকে খেয়াল রাখার জন্য হবে না। কি অজিব কি ছবি আছে না।
যারা আপনার কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। মালিকের প্রথমে আসছে দোয়া নিয়ে আপনারা যাবেন। আল্লাহর দরবারে দুই হাত চিন্তা করে ইনশাআল্লাহ বাংলাদেশি মানুষের পক্ষে যাতে কাজ করতে পারে সেই দোয়া স্যারের কদমে আমি দয়া চাই, আমাদের ছেলেরা যারা আসছে সবাই যেন স্যারের কদমে স্যারের হুকুম মোতাবেক গোলামি করতে পারি, এবং স্যার আমাদের যে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছে, জাতীয় না, আপনারা জানেন এখন প্রত্যেকটা টিভি মিডিয়া স্যারের বক্তব্য যেভাবে উপস্থাপন করতেছেন সেটা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে আসবে, সেটা যেন আমরা স্যারের কদমে উপহার দিতে পারি, এই দয়া আমরা সবাই চাই। আপনারা সবাই এখন তিনতলায় যাবেন এবং কনফারেন্স রুমে বলতেন, তারপর যত বড় খাওয়ার ব্যবস্থা করবো। সবাইকে আমি তিনতলায় যাওয়ার জন্য সবাই অনুরোধ করছি।